গল্পের শুরুতে আমরা প্রধান নারী চরিত্র ইউনাকে দেখতে পাই। সেই ছিল একজন অমর নারী। তখন পর্বতের ভেতরে এক জায়গায় বসে সে সাধনা করছিল। ঠিক তখনই হঠাৎ করে ইউনার উপরে বজ্রপাত হয়। তখন সে আর তার সাধনা পূরণ করতে পারে না। এমন সময় তার মাস্টার সেখানে আসে। তখন ইউনা তার মাস্টারের কাছে জিজ্ঞেস করে, মাস্টার, আমি তো সব স্তর পার করে ফেলেছি, তাহলে শেষ ধাপটা আমি সম্পূর্ণ করতে পারছি না কেন? তখন তার মাস্টার বলে, এখন তোমার সাহায্য শুধু তোমার জীবনসঙ্গিনীই করতে পারে, আর যখন তুমি তাকে খুঁজে পাবে তখন তুমি তোমার সাধনা শেষ করতে পারবে। এরপর মাস্টার তাকে একটা হৃদয় আকৃতির লকেট দেয় এবং বলে, এই লকেটের মাধ্যমে তুমি তোমার জীবনসঙ্গিনীকে খুঁজে পাবে এবং চিনতে পারবে। এরপর আমরা দেখি ইউনা মানুষের সমাজে বসবাস করতে শুরু করে। তখন তার গৃহকর্মী তাকে জিজ্ঞেস করে, মাস্টার, আমাদের তো 500 বছর হয়ে গেছে, কিন্তু আপনার সেই জীবনসঙ্গিনী এখনও মিলেনি, তাহলে সে আসবে কখন? ইউনা বলে, অপেক্ষা করো, সে খুব শীঘ্রই আসবে। এরপর আমরা দেখি ইউনার দোকানে গল্পের প্রধান পুরুষ চরিত্র জিয়াং আসে। সেইখানে একটা পুরানো জিনিস পছন্দ করে। তখন ইউনা তাকে বলে, এটা আমি বিক্রির জন্য রাখিনি। তবুও জিয়াং সেই জিনিসটাই কেনার জন্য জিদ করতে থাকে। এরপর ইউনা তাকে দেখে অনুভব করে, হয়তো এই সেই জীবনসঙ্গিনী। তখন ইউনা তাকে একটা নির্দিষ্ট তারিখ দেয়, আর জিয়াং নিজের বিজনেস কার্ড দিয়ে চলে যায়। তখন ইউনা এবং তার গৃহকর্মী জানতে পারে যে সে হু পরিবার থেকে এসেছে। গৃহকর্মী বলে, পূর্বে হু পরিবার থেকে একবার এক ব্যক্তি এখানে এসেছিল এবং একটি বল কিনে নিয়ে গিয়েছিল, কিন্তু তার দাম এখনও দেননি। তখন ইউনা বলে, এখন সময় হয়েছে সেই পরিবারের কাছ থেকে পাওনা পরিশোধ নেওয়ার। এরপর আমরা দেখি হু পরিবারের জিয়াংয়ের বাবা অসুস্থ হয়ে আছে। তখন সেখানে জিয়াংয়ের আঙ্কেল তার সৎমার সাথে কথা বলছে। সে তাকে বলে, ভাবি, ভাইয়ের হাতে আর বেশি সময় নেই, তিনি খুব অসুস্থ এবং 2-1 দিনের মধ্যেই মারা যাবে, তাই আমাদের এখনই পরিবারের নতুন হেড নির্বাচন করা উচিত। তখন জিয়াংয়ের সৎ ভাই তার মাকে জিজ্ঞেস করে, মা, আপনি শুধু ওই পেইন্টিংয়ের মেয়েটার জন্য এতটা জেদ করছেন কেন? তখন তার মা বলে, আমি শুধু একবার সেই মহিলার সাথে দেখা করতে চাই, কারণ আমার স্বামী মৃত্যুশয্যাত আমার নাম না নিয়ে শুধু তার নামই নিচ্ছে। সে শেষবার তাকেই দেখতে চাইছে। সেই কারণে আমি অনেক টাকা খরচ করে তার একটা পেইন্টিং বানিয়েছি, যার জন্য আমার স্বামী এত পাগল। কিন্তু মনে হচ্ছে সে আমার সাথে দেখা করতে চায় না। ঠিক তখনই ইউনা সেখানে চলে আসে এবং বলে, তোমরা কি আমার সাথেই দেখা করতে চাইছো? ইউনাকে দেখেই জিয়াংয়ের আঙ্কেল বলে, এ তো সত্যিই সেই পেইন্টিংয়ের মেয়েটা। তখন জিয়াংয়ের সৎভাই বলে, মা, এই মেয়েটা তো সত্যিই অনেক সুন্দর, তাই তো বাবা তার জন্য এত পাগল হয়েছে। তারপর জিয়াংয়ের আন্টিও বলে, আমি নিজেও একজন মেয়ে, তবুও রূপে মুগ্ধ হয়ে গেছি। তবে এত কম বয়সী একটা মেয়ে, মনে হচ্ছে যেন আমাদেরই বয়সী। কোথাও সে ওই মহিলার মেয়ে তো নয়। এদিকে জিয়াংয়ের সৎমা এতটাই রেগেছিলেন যে ইউনার দিকে তাকাতেও চান না। সে রেগে চিৎকার করে বলে, তুমি কি ভাবছো আমার স্বামী মরতে চলেছে তাই এসেছো তার সম্পত্তিতে ভাগ বসাতে? তখন ইউনা বলে, আমি আর তোমার স্বামী আমরা ভালো বন্ধু ছিলাম, তার প্রতি সম্মান রেখেই চুপ করে আছি, তাই ভালো হয় তুমি নিজের জেলাসিতে নিজেকে কষ্ট না দাও। এই কথা শুনে সৎমা আরও রেগে গিয়ে চিৎকার করে বলে, তুমি কতটা অভদ্র! এই সময় ইউনা তার দেওয়া সেই বলটির দিকে তাকায় এবং হঠাৎই বুঝতে পারে যে তাতে কিছু একটা গোলমাল হয়েছে। সে তার ম্যাজিক শক্তি দিয়ে দেখতে পায় বলটির উপর একটা কালো ছায়া রয়েছে। এর ভেতরে একজন কাজের লোক এসে বলে, মাস্টারের শরীর খারাপ হয়ে গেছে, তিনি আর বেশি সময় বাঁচবেন না। এই খবর শুনে জিয়াংয়ের আঙ্কেল বলে, আমরা এখানে বসে কি করছি, চলো তাড়াতাড়ি ভাইয়ের কাছে যাই। ভাবি, আপনি আর রাগ করবেন না, চলুন তার সঙ্গে দেখা করি। তখন সৎমা বলে, ঠিক আছে, যেহেতু সে মরতে চলেছে তাহলে আমি যাই দেখা করতে। এরপর সবাই একসাথে রুমে চলে যায়। সেখানে আগে থেকেই জিয়াং ছিলেন। সে বলে, বাবা তোমাদের সবার সঙ্গে একবার দেখা করতে চাচ্ছিল। এরপর জিয়াগ যখন ইউনাকে দেখে তখন সে তাকে চিনে ফেলে যে এই মেয়েটিকে সে আগেও দেখেছিল তার দোকানে। তখন ইউনা তার ম্যাজিক ব্যবহার করে জিয়াগের বাবাকে সারিয়ে তোলে। এরপর যখনই তার জ্ঞান ফিরে আসে তখনই সে ইউনার সামনে মাথা নিচু করে কৃতজ্ঞতার সঙ্গে বলে, তোমায় আবার পেয়ে আমি খুবই খুশি, তুমি আমার জীবন রক্ষা করেছ। তাকে সম্মান জানিয়ে সে ইউনার সামনে মাথা নিচু করে। তখন জিয়াগের আঙ্কেল বলে, ভাই, তুমি কেন ওর সামনে নত হচ্ছ? ও কি তোমার প্রাণ রক্ষা করেছে? ও নিশ্চয়ই সেই মহিলার মেয়ে হবে। তখন জিয়াগের বাবা চিৎকার করে বলে, তুমি কি পাগল? এই সেই মেয়ে। এরপর জিয়াগের বাবা মিস্টার হু ভূমি ইউনার দিকে তাকিয়ে আবেগ ভরে বলে, এত বছর কেটে গেছে তবুও আমি তোমার সেই উপকার ভুলিনি। তোমার কারণেই আজ পরিবার এত ধনী। তুমি একবার বলেছিলে পরে তুমি আমার থেকে পুরস্কার নেবে, এখন বলো কি চাও তুমি? তখন ইউনা শান্তভাবে বলে, আমি তোমার পরিবারের সঙ্গে একটা কন্ট্রাক্ট ম্যারেজ করতে চাই। এটা শুনে মিস্টার হু ভূমি খুবই খুশি হয়ে বলে, এ তো আমাদের পরিবারের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি আনন্দের সঙ্গে বলতে থাকে, আমার পরিবারের সব সদস্য এখানে আছে, তুমি বলো কাকে তুমি জীবন সঙ্গী করতে চাও, আর যাকেই তুমি বিয়ে করবে তাকেই আমি আমাদের পরিবারের হেড বানিয়ে দেব। এই কথা শুনে সবাই চমকে ওঠে। জিয়াগের সৎমা চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? একটা মেয়ের কথায় এভাবে সিদ্ধান্ত নিচ্ছ কেন? জিয়াগের আঙ্কেলও বলে, ভাই, এটা ঠিক হচ্ছে না, এত বড় সিদ্ধান্ত এভাবে নেওয়া যায় না। তখন মিস্টার হু ভূমি সবাইকে থামিয়ে বলে, তোমরা সবাই চুপ করো, এখানে তোমাদের মতামত চলবে না।
এরপর ইউনা সবাইকে দেখতে থাকে। তখন জিয়াগের সৎ ভাই হায়াগ খুব স্মার্ট পোজ দিচ্ছিল যাতে ইউনা তাকে পছন্দ করে, কিন্তু ইউনা হঠাৎ করে জিয়াগকে বেছে নেয়। ইউনা বলে, আমি ওর সঙ্গে বিয়ে করতে চাই। তখন জিয়াগ অবাক হয়ে বলে, আমার সঙ্গে? তখন আঙ্কেল দ্রুত বলে, মিস ইউনা, আপনি হয়তো জানেন না, সে প্যারালাইসিস। 3 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে সে সবসময় অসুস্থ থাকে এবং প্রতিদিন হুইল চেয়ারে বসে থাকতে হয়। তখন হায়াগও বলে, তুমি একজন প্যারালাইজ ছেলেকে বেছে নিলে কেন? আমি এই পরিবারের হেড, আর আমারই হওয়া উচিত নতুন হেড। তখনই তার বাবা তাকে থামিয়ে দেয়। এরপর সৎমা কিছু বলতে যান, তখন মিস্টার হুভূমি তাকেও থামিয়ে দিয়ে ইউনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি একজন অমর মানুষ, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। আপনি আমার ছেলে জিয়াগকে বেছে নিয়েছেন, তাই আমি আপনাদের বিয়ে দেব এবং তাকেই আমার পরিবারের নতুন হেড বানিয়ে দেব। এই কথা বলেই মিস্টার হুভূমি নিজের হেড অফ দ্য ফ্যামিলি রিং খুলে ইউনার হাতে তুলে দেন। এই দৃশ্য দেখে জিয়াগের আঙ্কেল প্রচণ্ড রেগে যান। তিনি চিৎকার করে বলেন, আমি এত বছর ধরে এই বাড়িতে দাসের মতো থেকেছি শুধু এই আশায় যে একদিন পরিবারের হেড আমি হব, আর আজ এই মেয়ের কথায় একটা অক্ষম ছেলেকে হেড বানিয়ে দিলে। তখন ইউনা বলে, এখন যেহেতু আমার বিয়ে তোমার ছেলের সঙ্গে হচ্ছে, তাই আমি তোমার পরিবারের একজন হয়ে গেছি। তুমি এখন নিশ্চিন্তে এই পৃথিবী ছেড়ে যেতে পারো, আমি তোমার পরিবারকে রক্ষা করব। এই কথা শোনার পর মিস্টার হুভূমি ধীরে ধীরে ইউনার সামনে মাথা নত করেন, আর সেখানেই তিনি তার প্রাণ ত্যাগ করেন। এই দৃশ্য দেখে সবাই কেঁদে ওঠে, আর জিয়াগের সৎমা রেগে ফাটছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জিয়াগের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে, মিস ইউনার বাড়িতে ইতিমধ্যেই সমস্ত বিয়ের প্রস্তুতি পৌঁছে গেছে। জিয়াগ তখন চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, ইউনা কেন আমার সঙ্গে বিয়ে করতে রাজি হলো তা আমি জানি না, কিন্তু ও খুবই পাওয়ারফুল লোক, তাই আমি ওকে ব্যবহার করে হু পরিবার থেকে আমার প্রতিশোধ নিতে পারবো। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয়, এখান থেকে সবচেয়ে দামি যে ফ্লাইট ইউনার কাছে যায় সেই ফ্লাইটেই আমরা সেখানে যাব, এটা গিয়ে আমার সেকেন্ড আন্টিকে জানিয়ে দাও। সে ইচ্ছাকৃতভাবে এমন করে কারণ সে জানে তার আন্টি খুবই লোভী এবং টাকা পয়সার প্রতি অত্যন্ত আসক্ত। সে ভাবে যখন সে এটা জানবে তখন সে নিশ্চয়ই ঝামেলা করতে চলে আসবে। এরপর আমরা দেখি ইউনার বাড়িতে বিয়ের প্রস্তুতির মাঝেই সবকিছু সাজানো হচ্ছে। ঠিক সেই সময় জিয়াগের আন্টি এসে পৌঁছায় ইউনার বাড়িতে। তখন সে মনে মনে ভাবতে থাকে, জিয়াগের বাবার মৃত্যুর পর তার 2 ছেলে কোনো কাজের ছিল না, আর একজন তো সম্পূর্ণ পঙ্গু, তাই পুরো পরিবারের হেড তো আমার স্বামীর অর্থাৎ জিয়াগের আঙ্কেলের হাতেই চলে যেত। কিন্তু এই মেয়েটার আগমনের কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে। এরপর সে ইউনার দিকে তাকিয়ে বলে, তুমি যেহেতু এখন আমাদের পরিবারে আসছো, তাই সব গহনা ও দানবস্ত্র আমার হাতে তুলে দাও, আমি দেখাশোনা করব। তখন জিয়াগ বলে, আন্টি, এখনো তো আমার আর মিস ইউনার বিয়ে হয়নি, আপনি এই সব কিভাবে নিতে পারেন? আন্টি রেগে গিয়ে বলে, তুমি চুপ করো, তুমি কেবল একটা অস্তিত্বহীন ছায়া, আর কিচ্ছু না, কে জানে আর কতদিন বাঁচবে তুমি। তখন জিয়াগ ঠান্ডা গলায় জবাব দেয়, আমার ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তা না করে বরং নিজেরটা নিয়ে ভাবুন। আপনার তো এখনো আঙ্কেলকে একটা সন্তান দেওয়া বাকি, না হলে তো ওনার কোনো উত্তরাধিকারী থাকবে না। এই কথা শুনেই আন্টির মুখ রাগে লাল হয়ে যায়। সে জিয়াগের দিকে হাত তুলতে যায়। তখন ইউনা বলে, তুমি করতে কি চাইছো? আন্টি বলে, আমি এই অবৈধ ছেলেকে শিক্ষা দিতে এসেছি। তখন ইউনা চিৎকার করে বলে, তোমার সাহস তো দেখছি কম না, আমার স্বামীর গায়ে আমার সামনে হাত তোলার চেষ্টা করছো। আন্টি তখনও থামতে চায় না, সে ইউনাকেও কটু কথা বলতে শুরু করে। তখনই ইউনার গৃহকর্মী সামনে এসে ঠাস করে একটা চড় মেরে দেয়। এই অপমানে আন্টি আরও রেগে গিয়ে চিৎকার করে, তার বডিগার্ডদের বলে, এই সমস্ত ডাউরি গুছিয়ে নিয়ে চলো এখান থেকে এক্ষুনি। তখন ইউনার গৃহকর্মী বাধা দেয়, তুমি আমার মাস্টারের জিনিসে হাত দিতে পারবে না। আন্টি তখন রীতিমতো ক্ষেপে যায় এবং বলে, জিয়াগের বাবা তো মরে গেছে, এখন ওর কেউ নেই, কে ওকে রক্ষা করবে? আমি এখন যা চাই করব। এরপর তার গার্ডরা আসে জিয়াকে ধরার জন্যে। তখনই ইউনা ম্যাজিক প্রয়োগ করে আন্টির উপর এবং তাকে কঠোরভাবে বলে, তুমি আর কখনো এসব জিনিসে মাথা ঘামাবে না, কারণ এখন তোমার কথা কেউ শুনবে না, আর তুমি কোনো মাস্টার হওয়ার চেষ্টা করো না। এই ম্যাজিকের প্রভাবে আন্টি চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর ইউনা জিয়াগের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি চাও তোমার পরিবারের হেড হতে? জিয়াগ বলে, হ্যাঁ আমি চাই। তখন ইউনা বলে, তাহলে প্রস্তুত হও, কারণ আমি তোমাকে সাহায্য করব, আমি কাউকে তোমায় অপমান করতে দেব না। এরপর সে জিয়াগের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার পায়ের কি হয়েছে? জিয়াগ বলে, 3 বছর হয়ে গেছে, এখন এই পা আর কোনো কাজের না, আর কখনো ঠিকও হবে না। তখন ইউনা নিজের ম্যাজিক শক্তি দিয়ে পায়ের অবস্থা দেখে বলে, এটা ঠিক না যে তোমার পা কখনো ঠিক হবে না, বরং কেউ চাই না তুমি সুস্থ হও। তবে এখনো সময় হয়নি, সঠিক সময় এলে আমি নিজেই তোমার পা ঠিক করে দেব। জিয়াগ বলে, ঠিক আছে, আমি তোমার কথা শুনব। এরপর সে ইউনাকে জানায়, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার দিনেই আমাদের বিয়ে হচ্ছে, তাই বিয়েটা খুব সিম্পল রাখতে হবে। তখন ইউনা আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমার বিয়ে কখনোই সিম্পল হতে পারে না। এরপর বিয়ের দিন আসে। সব দাসী আর কর্মচারীরা ব্যস্ত কাজ করতে, আর নিজেদের মধ্যে ফিসফিস করছে, কি অদ্ভুত কাহিনী, একদিনে বিয়ে আর অন্ত্যেষ্টিক্রিয়াও, এমন কি করে? তখন অন্য দাসী বলে, অবশ্যই,
এটা ম্যাডামের আদেশ, আর ম্যাডামের আদেশ কি কেউ অমান্য করতে পারে? তখন অন্যজন বলে, কিন্তু এখন তো মিস্টার জিয়াগ আমাদের পরিবারের হেড, এখন থেকে তো উনার কথাই চলা উচিত। আরেকজন দাসী বলে, তাতে কি, চলবে তো সৎ মায়েরই। তারা আবার বলে, এই যে বউ হতে চলেছে সে তো আগেই সৎ মায়ের সাথে সংঘর্ষে জড়িয়ে গেছে, এখন তার ভালো সময় তো আর আসবে না, এখন থেকে তার জন্য খুব খারাপ কিছু অপেক্ষা করছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি ইউনা আর জিয়াগ একসাথে বিয়ের জন্য পৌঁছে যায়। সেই সময় জিয়াগের আন্টি তার সৎমাকে উত্তেজিত করে বলছে, দেখো এই মেয়েটা এখানে এসেই নিজের মত চালাচ্ছে, সে আমাকে কত কিছু বলেছে, আমাকে হেডের পজিশন থেকে সরিয়ে দিয়েছে, ভাবো তো হেডের আসন তো তোমার ছেলের পাওনা ছিল, আর কেমন করে শুধুমাত্র ওই মেয়ের কথায় মাস্টার তার বিয়ে এই জিয়াগের মতো একজন পঙ্গুর সংজ্ঞা দিল, আর তাকেই আমাদের পরিবারের হেড বানিয়ে দিল। তবু আপনি চুপ করে এতটা শান্ত কেন বসে আছেন, কিছু করেন না কেন? তখন জিয়াগের সৎমা বলে, ফ্যামিলির হেড নিজের সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু ওই মেয়েটার কথা এখানে চলবে না। এই কথা শুনে আন্টি খুশি হয়ে যায় এবং ভাবিকে জিজ্ঞেস করে, তোমরা কি কিছু প্রস্তুতি নিয়েছ? তখন হাইয়াক বলে, মা আগেই ফ্যামিলির বাকি 3 জন হেডকে ডেকে এনেছে, তারা আসবে এবং সেই মেয়েটাকে একটা শিক্ষা দেবে, আর জিয়াককে বাধ্য করবে যেন সে হেডের পজিশন আমাকে ফেরত দেয়। ঠিক তখনই ইউনাও সেখানে এসে পড়ে। সে সোজা জিয়াগের পক্ষ নিয়ে তার সৎ ভাই হাইয়াককে বলতে থাকে, সে এই পরিবারের বড় ছেলে, তবে তার দায়িত্ব হওয়া উচিত পরিবারের সবার সুরক্ষা করা। তুমি তো নিজেই নাজায়েত সন্তান, অথচ এমন সাহস নিয়ে কথা বলো। আন্টিও তখন বলে ওঠে, তুমি নিজেকে কি ভাবো, এত দেরিতে এসে এমন ভাব করছো যেন অনেক বড় কেউ হয়ে গেছো। তখন সৎমা বলে, সবাই চুপ করো, একটা কথা স্পষ্ট করে দিই, এই বিয়ে খুব সাধারণভাবেই হবে, আমাদের দিক থেকে কোনো কিছু উপহার আশা করো না। ঠিক তখনই কিছু দাসী মজা করে হাসতে থাকে আর বলে, এই মেয়েটা নিজেকে কি ভাবছে, ম্যাডাম ওকে শিক্ষা দেবেই ঠিকই, ওর এখানে কোনো লেভেলই নেই। তখন জিয়াক বলে, কে বলেছে যে আমার স্ত্রী কিছু পাবে না, ও সব কিছু ডিজার্ভ করে। তার গার্ডরা তখন প্রচুর দামি উপহার নিয়ে আসে। জিয়াক বলে, এই সব কিছু আমার স্ত্রীর জন্য, কারণ এখন আমার বাবা নেই, আমি ওনার জায়গা থেকে এই দায়িত্ব পালন করছি। এই দৃশ্য দেখে তার সৎমা রেগে গিয়ে বলে, তোমার সাহস হয় কিভাবে এসব করার, এখনো কেউ তোমাকে ফ্যামিলির হেড মানে না। তখন জিয়াক বলে, আমার বাবা শেষ ইচ্ছা করে গেছেন যে আমি ফ্যামিলির হেড হব, আর এখন আমি সেটাই হয়েছি। তার সৎমা তখন চিৎকার করে বলে, তোমার বাবা এখন আর বেঁচে নেই, তাই তার নাম করে আমাকে ভয় দেখিও না, এখন আমি দেখব তুমি কিভাবে ফ্যামিলির হেড হয়ে ওঠো, আমি বাকি 3 হেডকে ডেকে এনেছি। এরপর হাইয়াক ইউনাকে লক্ষ্য করে বলে, তুমি কেন এমন একজন পঙ্গুর সাথে বিয়ে করছো, ওর সাথে থেকে তোমার কোনো লাভ হবে না, ওর তো এখন আর কিছুই অবশিষ্ট থাকবে না, এমনকি এই ছেলে মরে যাবে। ইউনা, তুমি আমার সাথে বিয়ে করো, ফ্যামিলির হেড তো আমিই হব, তাই আমার সাথে বিয়েই তোমার জন্য লাভ হবে। এই বলে সে ইউনার গায়ে হাত দিতে যায়। ঠিক তখনই ইউনার গৃহকর্মী তাকে এক চড় দেয় আর বলে, তোমার সাহস হলো কিভাবে আমার মাস্টারকে ছোঁয়ার চেষ্টা করার? এই দৃশ্য দেখে আন্টি হাসতে থাকে। তখন সৎমা দৌড়ে এসে নিজের ছেলেকে সামলায় এবং দাসীদের আদেশ দেয়, তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। এই সুযোগে আন্টি ইউনাকে উদ্দেশ্য করে বলে, তোমার সাহস কিভাবে হলো সেকেন্ড হাইয়াক মাস্টারকে হাত লাগানোর? মনে হচ্ছে তুমি মরতে চাও, তোমার তো এখনই সিনিয়র সিস্টার ইন লর কাছে ক্ষমা চাওয়া উচিত। ইউনা বলে, ও এতটুকু ডিজার্ভই করে না যে আমি ওকে ক্ষমা চাইব। তখন সৎমা ইউনার দিকে তাকিয়ে বলে, সত্যি বলতে আমি আজ অবধি তোমার মুখটা সহ্য করতে পারিনি, আর এখন তোমার এত সাহস যে তুমি আমার ছেলেকে আঘাত করেছো। আন্টি তখন আবার বলে, এখনো সময় আছে, যাও তো ক্ষমা চেয়ে নাও। তখন ইউনা বলে, আমি তো আগেই বলেছি সে আমার নত হওয়াটা সহ্যই করতে পারবে না, আর তুমিও তো চাও ওরা মরে যাক, তাই না? তখন আন্টি বলে, না না সিনিয়র সিস্টার ইন ল, এটা ঠিক না, আমি তো এমন কিছু ভাবিইনি। ঠিক তখনই জিয়াগের আঙ্কেল বলে, এ তোমার ভবিষ্যতে শাশুড়ি হতে যাচ্ছে, তার সামনে নত হয়ে ক্ষমা চাওয়া কি দোষের? ইউনা তখন নিজের ম্যাজিকের সাহায্যে জিয়াগের আঙ্কেলের দিকে তাকায় এবং সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এই লোকটি মোটেও ভালো না, বরং এই সমস্ত খারাপ কাজের মূল কারণ। তখনই সে বলে, যে যেমন খারাপ কাজ করছে তার শেষও তেমনই হবে। এই কথা শুনে আঙ্কেল খুব রেগে যান এবং বলেন, এই ধরনের মেয়ে যে সবার অপমান করে আমাদের ফ্যামিলিতে জায়গা পাবে না। তখন জিয়াং সোজা বলে, আপনার কোনো অধিকার নেই এটা ঠিক করার যে আমার স্ত্রী এখানে থাকবে কিনা। সে তখন নিচের বাবার দেওয়া সেই আংটি বের করে দেখিয়ে বলে, আমি এটা গ্রহণ করেছি, আজ এই মুহূর্ত থেকে আমি ফ্যামিলির হেড, এখন আমি দেখতে চাই কে আমার স্ত্রীকে অপমান করে। ঠিক তখনই ফ্যামিলির বাকি 3 জন হেড সেখানে উপস্থিত হয়। তখন জিয়াগের সৎমা দ্রুত তাদের কাছে গিয়ে তাদের মন জিততে চেষ্টা করে আর বলে, জিয়াগ পরিবারের হেডের পথ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে আর নিজের মতো করে রাজত্ব চালাচ্ছে। তখন ওই 3 জন হেড জোরে জোরে জিয়াগের উপর চেঁচাতে শুরু করে। এরপর তারা বলে, সে নাজায়েজ সন্তান, সে কিভাবে পরিবারের হেড হতে পারে, এমন কথা তোমরা কি করে বলতে পারো? তখন জিয়াগ বলে, আঙ্কেল, আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে ফ্যামিলির হেড করে দিয়েছিল, মনে হচ্ছে তোমাদের কোনো একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তবে 3 জনই তাতে মানতে চায় না, আর জিয়াগ এবং ইউনা দুজনকেই গালাগাল করতে থাকে। এরপর ইউনা যখনই পিছনে ঘোরে তারা তার দিকে তাকিয়ে তার কাছে ক্ষমা চায় এবং মাথা নিচু করে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। তখন তারা ভাবে, ইউনার কাছে এমন কি ম্যাজিক আছে যে সবাই তার কাছে ক্ষমা চায়। তারপর ইউনা বলে, চলুন বাকি সকল কাজও শেষ করি।
এরপর সে সৎমাকে বলে, আপনি তো চান আমি আপনার সামনে মাথা নত করি, ঠিক আছে আমি করে দিচ্ছি। তারপর যখনই সে চা হাতে নিয়ে মাথা নিচু করতে যায় তখনই হঠাৎ একটি ভয়ানক অন্ধকার ঝড় আসে, আশেপাশের সবকিছু কাঁপতে থাকে। তখন ইউনা সবাইকে সতর্ক করে বলে, তোমরা কি এখনো চাও যে আমি তোমাদের সামনে মাথা নিচু করি? সৎমা তখন বলে, হ্যাঁ আমি এখনো চাই। তখন ইউনা হাঁটু গেড়ে মাথা নিচু করে। এর ফলে ঝড় আরও ভয়াবহ হয়ে ওঠে, সবকিছু ধ্বংসপ্রাপ্ত হতে থাকে। সৎমা অসুস্থ হয়ে পড়ে, তার মুখ থেকে রক্ত বেরোতে থাকে। ইউনা তখন বলে, এখনো সময় আছে, আমার কাছে ক্ষমা চেয়ে নাও। কিন্তু সৎমা বলে, আমি ক্ষমা চাইব না। তখন সব অতিথিরা চলে যায়। সেই তিনজন হেড এখনও ইউনার সামনে মাথা নিচু করে ক্ষমা চাইছে, কারণ ইউনা আগে তাদের সাহায্য করেছিল আর তারা ভালোভাবেই জানে ইউনাকে। ইউনা তাদের উদ্দেশ্যে বলে, তোমরা এখন এখান থেকে চলে যাও, মনে রেখো সবসময় ভালো কাজ করবে। এখন যেহেতু জিয়াগ হু পরিবারের হেড হয়েছে, আমি আশা করি তোমরা আর কোনো সমস্যা তৈরি করবে না। তারা চুপচাপ হ্যাঁ বলে চলে যায়। তখন ইউনাকে এগুলো করতে জিয়াগ দেখে ফেলে। সে তখন বলে, আমি তো প্রথমবার ইউনাকে দেখে বুঝেছিলাম ও সাধারণ কেউ না। এরপর সে যখন সেখান থেকে যাচ্ছিল তখন ইউনাও তাকে দেখে ভাবতে থাকে, আমার জীবনসঙ্গিনী সত্যিই খুবই আকর্ষণীয়। তারপর আমরা দেখতে পাই সৎমাকে তার ছেলে হায়াগ এবং তার আঙ্কেল আন্টি তাকে উস্কে দিচ্ছে, আপনার অবশ্যই কিছু একটা করতে হবে, আপনি এমনভাবে বসে থাকতে পারেন না। ও একটা মেয়েকে ভয় দেখিয়ে তাদের কোম্পানি আর ব্যবসা ছিনিয়ে নিচ্ছে। সৎমা বলে, তোমরা চিন্তা করো না, আমি মাত্র 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাব। তারপর আমি ওই মেয়েটাকে এই পরিবারের বাইরে বের করে দিব। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জিয়াগ ইউনার বাড়িতে তাকে দেখতে আসে। তখন সে বসে বসে ঘুমাচ্ছিল। ইউনার গৃহকর্মী যখনই জিয়াগকে দেখে সে সঙ্গে সঙ্গে জিয়াগের অ্যাসিস্ট্যান্টকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়, তাদের একটু সময় দেয় একসঙ্গে থাকার জন্য। তখনই ইউনা উঠে যায়। তখন জিয়াগ তাকে দেখায় সে তার জন্য পেস্ট্রি এনেছে যে সে নিজে তৈরি করেছে। ইউনা তা টেস্ট করে। এরপর সে জিয়াগকে বলে, এখন তুমি তোমার প্যান্ট খুলে ফেলো, আমাকে তোমার ট্রিটমেন্ট শুরু করতে হবে। জিয়াগ তখন বলে, এই সময়? তখন ইউনা বলে, হ্যাঁ। ঠিক তখনই জিয়াগের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার আপনার সৎমা আপনাকে ডেকেছেন, তার আপনাকে নিয়ে জরুরি কথা বলতে হবে। জিয়াগ তখন ইউনাকে বলে, আমি কাজ শেষ করে দ্রুত আসছি। তারপর সে যখন তার সৎমার কাছে যায় তখন তার সৎমা তাকে প্রস্তাব দেয়, তুমি চুপচাপ আমাদের কাছে হেডের পজিশন ফিরিয়ে দাও, তাহলে তোমারই লাভ হবে, কারণ আমরা ওই মেয়েটাকে আর বেশি দিন এখানে রাখবো না। ও চলে গেলে তার সাপোর্ট ছাড়া তুমি কিছুই করতে পারবে না, তুমি একেবারে পথে বসে দেবে। তাই ভালো হবে আমাদের সাহায্য করো, তাহলে আমরা তোমাকে সাহায্য করব। জিয়াগ বলে, তাহলে আপনারা বলতে চাচ্ছেন আমি আমার বাবার কথা অমান্য করব? তখন হায়াক তাকে বলে, তোমার সাহস কিভাবে হয় আমাদের কথা অমান্য করার? তোমার কোনো অধিকার নাই তুমি আমার হেডের পজিশন ছিনিয়ে নেওয়ার। তুমি একদম তোমার মায়ের মতোই, যে এত দ্রুত মারা যাওয়ার পথে। তুমি শুধু একটা মেয়ের উপর ভর করে এত লাফাচ্ছ করছো, ওর ছাড়া তুমি কিছুই করতে পারবে না। জিয়াগ বলে, আমি এটা একদম মেনে নেব না। তখন সৎমা বলে, ঠিক আছে, একবার এটা দেখে সিদ্ধান্ত নিও যে তুমি কি করবে। জিয়াগ তখন দেখে তারা তার মায়ের ছাই এনেছে এখানে। সে চিৎকার করে বলে, তোমরা আমার মায়ের ছাই দিয়ে কি করতে যাচ্ছ? যা করো আমার সঙ্গে করো। তখন হায়াক বলে, যদি এমন হয় তাহলে ঠিক আছে, তুমি আমাকে 100 বার মাথা নত করে ক্ষমা চাও, তবে আমি ভাবব। ও আসলে তুমি তো করতেই পারবে না, না? তাহলে তোমার আর কোনো কাজ নেই, তুমি শুধু একটা ক্র্যাশ, তাই তোমারও তোমার মায়ের মতো মরে যাওয়া উচিত। তখনই সেখানে ইউনা আসে আর বলে, শেষবার হয়তো তোমাকে ভালো মতন শিক্ষা দেওয়া হয়নি, তাই এখন চাচ্ছ আমি তোমাকে ভালো মতো শিক্ষা দিই, তাই না? তখন সৎমা চিৎকার করে বলে, তোমার এমন সাহস কি করে হলো? সেদিন আমি লাঘব ছিলাম, কিন্তু আজ না, আজ আমি পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। তারপর সে তার সব লড়াকুদের ডাকে। ইউনা বলে, তোমার স্বামী তোমাকে কি বলে গেছে, তুমি তার কোনো গুরুত্ব দিচ্ছ না। সৎমা বলে, সেটা আমার কাছে কোনো মানে রাখে না, আমি তোমার আর তার সম্পর্কে একদমই ভাবি না যে তোমাদের মধ্যে কি হয়েছে, তাই তোমার মুখটা আমি অত্যন্ত ঘৃণা করি। তারপর সে তার লোকদের বলে, তোমরা দাঁড়িয়ে কেন আছো, দ্রুত লড়াই শুরু করো। এরপর যখনই তার লোকেরা লড়াইয়ের জন্য এগোতে শুরু করে তখন ইউনার গৃহকর্মী এক মায়েরে তাদের সবাইকে ফেলে দেয়। এরপর হাইয়াক ও তাকে মারার জন্য সামনে আসে, সে তাকেও মারে। তখন সৎমা চিৎকার করে বলে, তোমার সাহস কি করে হলো আবার আমার ছেলেকে আঘাত করার? তারপর সৎমা দ্রুত জিয়াগের মার ছাইয়ের বক্স তুলে নিচে ফেলে দেয়। জিয়া তখন বলে, প্লিজ দয়া করে এটা করো না। তারপর সৎমা বলে, এটাই তোমাদের পরিণতি, তোমরাই আমাকে এ কাজ করতে বাধ্য করেছ। এই কথা বলতে বলতেই সে হেসে ওঠে। তখন জিয়াগ হুইল চেয়ার থেকে নিচে নেমে তার মায়ের ছাই দেখে কাঁদতে থাকে। এইসব দেখে ইউনার গৃহকর্মী চিৎকার করে বলে, তুমি পুরো পাগল হয়ে গেছো? তখন সৎমা বলে, হ্যাঁ আমি পাগল হয়েছি, তো কি হয়েছে? তখনই ইউনা তার ম্যাজিক ব্যবহার করতে শুরু করে। তখন আকাশে বজ্রপাত শুরু হয় এবং ভারী ঝড় ওঠে। ঝড়ের ধোঁয়ায় সৎমা এবং তার 2 দাসী অসুস্থ হয়ে পড়ে। এইসব দেখে ইউনার গৃহকর্মী বলে, এটাই হওয়া উচিত ছিল, ওরা এটা পেতেই ছিল। এরপর সৎমা হাসপাতালে ভর্তি হয়। ডাক্তার তার পরীক্ষা করছে। তখন হাইয়াক জিজ্ঞাসা করে, ডাক্তার আমার মার কি হয়েছে? সে নড়াচড়া করতে পারছে না, এমনকি কোনো কথাও বলছে না। ডাক্তার তখন বলে, এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে সিরিয়াস কিছু হয়নি। এই কথা বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তখন হাইয়াক বলে,
অবশ্যই এটা ওই মেয়েটার কাজ। তখন আঙ্কেল ব্যাগে থামিয়ে বলে, এতে কোনো লাভ নেই, সে তো এক ভেষজ, তুমি তাকে হারাতে পারবে না। হায়াক তখন বলে, আঙ্কেল, আমরা কি করে জিয়াককে পরিবারের হেড হতে দেব? 3 বছর আগে আমরা তার গাড়ির দুর্ঘটনা ঘটিয়েছিলাম যাতে সে অক্ষম হয়ে যায়। এখন আমরা সফল হচ্ছি, আর সেই সময় এই মেয়েটি এসে আমাদের পরিকল্পনা নষ্ট করছে। যদি সেই সম্পর্কে জেনে যায় তাহলে আমরা বাঁচতে পারবো না। অন্যদিকে জিয়াকে তার অ্যাসিস্ট্যান্ট বলছে, আপনার আঙ্কেল আপনার বিরুদ্ধে কোনো পরিকল্পনা করছে। জিয়া তখন বলে, আমি জানি তারা গোপনে সব করছে, আমি ওদের শত্রু, তাই আমিও নিজ পরিকল্পনা করছি। ঠিক তখনই ইউনা জিয়াগের কাছে এসে বলে, আমি তোমার মায়ের ছাই টেম্পার করে দিয়েছি ফেলে দেওয়ার জন্য। জিয়াক তখন তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে। তখন ইউনা বলে, কিন্তু পরে আমি জানতে পারলাম ওগুলো তোমার মায়ের ছাই ছিল না, শুধু লাইম পাউডার ছিল। তুমি কি আমাকে বোঝাবে এটা কি ব্যাপার? তখন জিয়াক অভিনয় করতে শুরু করে, এটা কিভাবে সম্ভব? ওটা তো আমার মায়ের ছাই ছিল। ইউনা বলে, অভিনয় বন্ধ করো, এটা কোনোদিনই হতে পারে না যে তোমার মায়ের ছাই আগেই সরিয়ে ফেলা হয়েছে আর তুমি সেটা জানো না। এই কথা সে তার চেহারা ধরে বলে। তখন জিয়াক বলে, ঠিক আছে, আমি মানছি ওগুলো আমার মায়ের ছাই ছিল না। আমি আগের থেকেই ওগুলো সরিয়ে ফেলেছি, কারণ আমি ভেবেছিলাম ওরা আমার মায়ের ছাই দেখিয়ে আমাকে হুমকি দিতে পারে। আমি শুধু সুযোগ পাইনি তোমাকে এটা বলার জন্য, তাই দুঃখিত। তুমি আমার উপর রাগ করো না। তারপর জিয়াক বলে, আমার মায়ের মৃত্যু খুব দ্রুত ঘটে গিয়েছিল। এই বাড়িতে সবসময় আমাকে নির্যাতন করা হয়েছে, হোক সেটা ছোটবেলায় বা বড় হয়ে দুর্ঘটনার পর। আমি নিজেকে রক্ষা করার জন্য সবকিছু করেছি। ইউনা বলে, আমি তোমার উপর রাগ করব না, কিন্তু আমার মনে হচ্ছে তুমি দুর্বল না। তুমি শুধু আমার সামনে অভিনয় করছো। তুমি আমার সাহায্যে তোমার পরিবার থেকে বদলা নিতে চাও, তাই না? আর এই জন্য তুমি আমার সামনে এতটা অভিনয় করছো। এরপর জিয়াক যখন কিছু বলার চেষ্টা করে তখন ইউনা বলে, তোমার আমাকে কিছু বোঝানোর দরকার নেই। আমি জানি তোমার শৈশব অনেক কষ্টের ছিল, তাই তুমি এমন হয়েছ নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু আমি আশা করি তুমি আর আমাকে মিথ্যে বলবে না। জিয়াক সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ, আমি আর তোমাকে মিথ্যে বলবো না। এরপর ইউনা যখন যেতে চাইছিল তখন সে তার হাত ধরে বলে, তুমি বলেছিলে যে তুমি আমার পা ঠিক করবে। তারপর ইউনা জিয়াগের চিকিৎসা করার জন্য তাকে ঘরে নিয়ে যায়। সে তাকে শুতে তার ম্যাজিক দিয়ে জিয়াগের চোখের ওপর ব্লাইন্ডফোল্ড দেয় এবং বলে, এটা সরানো যাবে না। তারপর ইউনা তার কাছে এসে ম্যাজিক শুরু করে। জিয়াগ তখন খুব নার্ভাস হয়ে হাত মুঠো করে ধরে বলে, চোখ বন্ধ রেখে এটা করা জরুরি। তারপর ইউনা তার ম্যাজিক চালিয়ে যায়। তারপর ইউনা হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জিয়াগ তখন উঠে বসে এবং ভাবতে থাকে, চিকিৎসা করার পর সে কোথায় গেল? তারপর সে অনুভব করতে পারে যে তার পায়ে হালকা হালকা অনুভূত হচ্ছে। এখন সে তার পা ঘুরাতে পারছে। এরপর আমরা ইউনাকে দেখি, সে সেই বলের কাছে আসে এবং দেখে বুঝতে পারে যে এর কারণেই সব সমস্যা তৈরি হচ্ছে, কারণ এর ভিতর থেকে একটা অস্বাভাবিক এনার্জি বেরোচ্ছে। তারপর সে ভাবতে থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান বের করতে হবে। তখন সে সেখান থেকে চলে যায়। সেই সময় আঙ্কেল তাকে উপর থেকে দেখছিল। সে ভাবতে থাকে, হয়তো এই মেয়েটা সন্দেহ হয়ে গেছে, আমাকে এটা নিয়ে সিস্টার ইন লয়ের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর আঙ্কেল সরাসরি সৎমার সঙ্গে দেখা করতে হাসপাতালে যায় এবং হায়াগের কাছে জানতে চান, তোমার মার কি এখনো হুঁশ ফেরেনি? তুমি কি করে এভাবে বসে থাকো? জিয়াক তোমার হেড পজিশন তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তোমার মায়েরও অবস্থা খারাপ করেছে। হায়াক তখন বলে, আঙ্কেল, আমি কি করতে পারি? তুমি তো বলেছিলে সে বিট ইজ, আর আমরা তাকে হারাতে পারি না, তাহলে আমরা কি করব? আঙ্কেল বলে, আমি এখানে এসেছি কারণ আমার কাছে তোমার জন্য একটা শেষ চেষ্টা আছে যা তোমাকে সাহায্য করবে। হায়াগ অবাক হয়ে আঙ্কেলকে প্রশ্ন করে, কি সেটা? আঙ্কেল তখন বলে, তোমার তো বাই পরিবারের ব্যাপার জানা আছে, তারা কতটা শক্তিশালী, আর মিস্টার বাই তো খুবই বিখ্যাত মাস্টার, তার কাছে অনেক ক্ষমতা আছে। আমরা তার সাহায্য নিতে পারি ওই বিট ইজকে শাসানোর জন্য। তখন হায়াগের আঙ্কেলের আইডিয়া পছন্দ হয়। তখন সে জিজ্ঞাসা করে, আমরা কিভাবে মিস্টার বাইয়ের সাহায্য নিব? আঙ্কেল বলে, তুমি হয়তো ভুলে গেছো মিস্টার বাইয়ের একটা মেয়ে আছে যিনি তোমাকে খুব ভালোবাসে। তখন হায়াগ খুব ভয় পেয়ে যায় আর বলে, আঙ্কেল, ওই মোটা মেয়ে, আপনি চান আমি তার সাথে বিয়ে করি তাদের সাহায্যের জন্য? না আঙ্কেল, আমি সেটা করতে পারবো না, তোমাকে অন্য উপায় খুঁজে বের করতে হবে। তারপর আঙ্কেল বলে, সত্যি করে বলো তো, তুমি মিস্টার বাইকে পছন্দ করো, তাই না? এমন কথা বলতেই সে তার পিছনে হাত বুলিয়ে ম্যাজিক করে দেয়। তখন হায়াগ বুঝে চলে যায় এবং যেভাবে আঙ্কেল বলেছিল সে ঠিক তেমনই কথা বলে, তার কথা মেনে নেয়। তারপর হায়াগ সোজা মিস্টার বাইয়ের বাড়িতে যায় আর তাকে বলে, আপনার মেয়ে কোথায়? আমি তার সঙ্গে বিয়ে করতে চাই। এই কথা শুনে আঙ্কেল চমকে ওঠে এবং ভাবতে থাকে, এই ছেলেটি যিনি এতদিন আমার মেয়েকে এড়িয়ে চলছিল এখন কেন এমন বলছে যে সে তার সঙ্গে বিয়ে করতে চায়? কিছু না কিছু তো গড়বড় আছে। এরপর সে মেয়েকে ডাকে। সে এসে হায়াগকে দেখে খুব খুশি হয়ে যায়। তখন সে সঙ্গে সঙ্গে বলে, বাবা, আমি তাকে বিয়ে করতে চাই।
এখন সে নিজে এখানে এসেছে, তাই আপনি তাকে মানা করতে পারবেন না। তখন তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে, কিছু তো সমস্যা আছে, হঠাৎ করে সে কেন এসেছে? কিন্তু তার মেয়ে বলে, না বাবা, আমি তার সঙ্গেই বিয়ে করব। তারপর সে তার বাবাকে ধরাধরি করে জিদ করতে থাকে। সুতরাং তার বাবা হেরে গিয়ে বলে, ঠিক আছে, তোমার ইচ্ছামতো করব। তখন মেয়েটি খুব খুশি হয়ে হাইহাইকে জড়িয়ে ধরে বলে, এখন তুমি আমার। অন্যদিকে আমরা জিয়াক এবং ইউনাকে দেখি, যারা বাকি 3টি হেডদের সঙ্গে মিলে এখানে রিচুয়াল করছেন হু পরিবারের হেড করার জন্য। এই সময় মিস্টার বাইউ তার মেয়েকে নিয়ে সেখানে এসে পড়ে। তখন মিস্টার বাই জিয়াককে বলে, তুমি তো সেই নাজায়েজ ছেলে যে আমার মেয়ে জামাই সম্পত্তি কেড়ে নিয়েছ। তখন জিয়াগের অ্যাসিস্ট্যান্ট বলে, আমার মাস্টারকে এই পজিশন তার বাবা দিয়েছে, তাই তুমি এর মাঝে হস্তক্ষেপ করতে পারবে না। মিস্টার বাই তখন রেগে বলে, যখন বড় লোক কথা বলে তখন কাজের লোকদের মধ্যে ঢোকা উচিত না। তারপর সে তার গাইডদের বলে, তাকে একটা থাপ্পড় মারো। তখন জিয়াক বলে, তোমাদের এত বড় সাহস? এটা হু পরিবারের জায়গা, এখানে কোনো বিড়াল কুকুর এসে নিজের মতো চালাতে পারবে না। হায়াক তখন চিৎকার করে বলে, এ আমার ফাদার ইন ল, তুমি জানো না সে কত ক্ষমতাশালী? এদের সঙ্গে বেয়াদবি করতে পারো না। এখন তুমি শান্ত হয়ে ফ্যামিলির হেড পজিশন থেকে সরে যাও এবং সেটা আমাকে দাও। এরপর মিস্টার বায়ের মেয়ে জিয়াককে বলে, তোমার মতন অক্ষম লোক আমার স্বামীর পজিশন ছিনিয়ে নিয়েছে, এখনই হেড পজিশন ফিরে দাও। এই কথা শুনে ইউনার গৃহকর্মী রেগে বলে, তুমি আমাদের মাস্টারের সঙ্গে এইভাবে কথা বললে? এই বলে সে তাকে একটা থাপ্পড় মারে। তখন মেয়েটি তার বাবাকে বলে, দেখো ওরা আমাকে মারছে। মিস্টার বাই চিৎকার করে বলে, তোমাদের এত সাহস যে আমাদের মেয়েকে মারবে? এখন তোমাদের আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে এবং আমার জামাইকে হেডের পজিশন দিতে হবে। তারা তার কথা শুনতে চায় না। তখন মিস্টার বায়ের মেয়ে বলে, বাবা, তোমাকে এদের থেকে আমার বদলা নিতে হবে। সে বলে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার বদলা নেব। তারপর সে নিজের ম্যাজিক পাওয়ার ব্যবহার করতে শুরু করে এবং তাদের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে, কিন্তু ইউনা তার ম্যাজিক দিয়ে তাদের পরাস্ত করে। তখন হায়াগের ওপরে উষুন শক্তি অনেক বেড়ে যায়। অন্যদিকে তখন দেখা যায় মাস্টার সেই বলের সাহায্যে হায়াগের ম্যাজিক প্রয়োগ করতে থাকে। তখন হায়াগ ম্যাজিক ব্যবহার করে তাদের উপর আক্রমণ করে, কিন্তু গৃহকর্মী খুব সহজেই তাকে পরাজিত করে। তবুও সে হারতে রাজি হয় না। ইউনা তার কাজ দেখে বুঝতে পারে যে এর পেছনে আরেকজন মাস্টারের শক্তি আছে। তারপর সে তার ম্যাজিক পাওয়ার ব্যবহার করে তাকে পরাস্ত করে। ইউনার ম্যাজিকের কারণে ওই মাস্টারও আহত হয়। এই অবস্থায় হায়াগের শরীরও খারাপ হতে থাকে। এরপর ইউনা তার গৃহকর্মীকে পাঠিয়ে দেয় সেই মাস্টারকে খুঁজতে যিনি এই ম্যাজিক চালাচ্ছিল, কিন্তু গৃহকর্মী সেখানে পৌঁছানোর আগেই সে তার ম্যাজিক ব্যবহার করে সেখান থেকে গায়েব হয়ে যায়। গৃহকর্মী তখন ফিরে এসে ইউনাকে জানায় সে তাকে ধরতে পারেনি। এদিকে মিস্টার বাইয়ের মেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ভাবছে, হায়াগ কি হয়েছে, ওর সঙ্গে কি করেছে? ইউনা বলে, এখনও বাঁচবে না, তাই তোমার সময় নষ্ট করো না। তারপর সেই মেয়ে তার বাবাকে বলে, কিন্তু সেও কিছু করতে পারে না। তখন সে ইউনার কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং বলে, ও তো আমার মাস্টার। এরপর ইউনা বাড়ি ফিরে যায়। সেখানে সে মিস্টার বাইয়ের একটা অ্যান্টিক দেখে তার গৃহকর্মীর সঙ্গে আলোচনা সেই ম্যাজিক কারা করেছে। তারা মনে করে যে যিনি ম্যাজিক করিয়েছেন তিনি একজন রহস্যময় মাস্টার। তাদের তাকে খুঁজে বের করতে হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি ইউনা আবার জিয়াগের পালে ট্রিটমেন্ট করছে। ইউনা তাকে হালকা করে হাঁটার জন্য অনুশীলন করতে বলে। জিয়াক তখন একটু একটু করে হাঁটা শুরু করে। তবে ইউনা তাকে বলে, এখন তুমি আবার চেয়ারেই বসো, কারণ বেশি ব্যায়াম করা ঠিক হবে না। ধীরে ধীরে তুমি সুস্থ হয়ে যাবে। জিয়াক বলে, আমি অল্প অগ্রগতিতেই খুব খুশি। তারপর সে ইউনাকে ধন্যবাদ জানায় এবং বলে, আমি তোমার জন্য আর কি করতে পারি? তখন ইউনা বলে, কোনো সমস্যা নেই, এটা আমার কাছে খুবই সহজ কাজ ছিল, তাই তোমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই। তারপর জিয়াং বলে, কেন, আমরা আজ একটু উদযাপন করি এবং একসাথে ডিট করি? ইউনা তখন রাজি হয়ে যায়। এরপর তারা দুজনে একসঙ্গে খেতে বসে। তখন জিয়াং ইউনাকে মত দিচ্ছে। তখন ইউনার গৃহকর্মী ম্যাজিকের সাহায্যে তাকে বলে, আপনার একদমই মদ পান করা উচিত না, কারণ আপনি খুব দ্রুত মাতাল হয়ে যান। ইউনা বলে, না, যদি সে আমার সঙ্গে মদ পান করতে চায় আমি তার সঙ্গে মিলে উদযাপন করব, তুমি একটু সময়ের জন্য আমাদের একা ছেড়ে দাও। এরপর ইউনা যখন 1 গ্লাস মদ পান করে, কিছুক্ষণের মধ্যেই সে সম্পূর্ণ মাতাল হয়ে যায়। তখন সে জিয়াংকে ধরে তার প্রশংসা করতে শুরু করে, তুমি সত্যি অনেক সুন্দর। তখন জিয়াং তাকে জিজ্ঞেস করে, তুমি জানো আমি কে? ইউনা মুচকি হেসে বলে, হ্যাঁ আমি জানি, তুমি আমার স্বামী। এরপর ইউনা জিয়াংকে চুমু দেয় এবং তারা দুজনে একসাথে ওয়েডিং নাইট উদযাপন করে। পরের দিন সকালে যখন তারা দুজনে একসঙ্গে নাস্তা করছিল, তখন জিয়াং কিছু বলতে পারছিল না। ইউনা তখন বলে, আমি জানি তুমি কিছু বলতে চাইছো, ঠিক আছে আমি বলে দিচ্ছি, গত রাতে তুমি সচেতন ছিলে, তাই চিন্তা করো না, আমি তোমার জন্য দায়িত্ব নেব। এভাবে বলেই ইউনা চলে যায়। তখন জিয়াংয়ের অ্যাসিস্ট্যান্ট এসে বলে তার সৎ ভাই হাইয়াং মারা গেছে। জিয়াং অ্যাসিস্ট্যান্টকে তার অন্ত্যেষ্টিক্রিয়া হ্যান্ডেল করতে বলে, সাথে জানতে চায় তার সৎ মা কেমন আছে। অ্যাসিস্ট্যান্ট বলে, এখনও আগের মতো অবস্থা। জিয়াং তাকে আদেশ দেয়, তারও খেয়াল রাখো। অন্যদিকে আমরা দেখি জিয়াংয়ের অ্যাঙ্কেল
সেই রহস্যময় মাস্টারের কাছে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিচ্ছে। মাস্টার বলে, এটা খুবই সামান্য সমস্যা, আমি সম্পূর্ণ সুস্থ আছি। এরপর আঙ্কেল মাস্টারের সাথে আলোচনা শুরু করে। জিয়াং এখন ওই মেয়ের সাহায্যে ফ্যামিলির হেড হয়ে গেছে, তাহলে আমরা এখন তাকে কিভাবে মোকাবিলা করব? তখন মাস্টার একটি বুদ্ধি দেয়। ইয়াং ফ্যামিলি সবচেয়ে ধনী ফ্যামিলি, তাদের সাপোর্ট নিয়ে তুমি জিয়াংকে শাস্তি দিতে পারবে। যখন তার কোম্পানি লোকসান করবে তখন সে আর কিছুই বাঁচাতে পারবে না। তখন আঙ্কেলের এই বুদ্ধি পছন্দ হয়। এরপর আমরা দেখি সবাই এক নিলাম পার্টিতে উপস্থিত হয়, যেখানে জিয়াগ ইউনাকে নিয়ে আসে। তখন সবাই ইউনাকে দেখে তাকিয়ে থাকে এবং বলতে থাকে, কেই সুন্দরী মেয়ে। তখন জিয়াগের আন্টি ইউনার সম্পর্কে নেতিবাচক কথা বলছে। এরপর সবাই নিলামে অংশ নেয়। তখন সেখানে বিভিন্ন পাথর থেকে একটা পাথর চিহ্নিত করতে হয় কোনটা জেমস্টোন, তারপর সেই অনুযায়ী কিনতে হয়। যখন পাথর ভাঙা হয় তখন শনাক্ত করা হয় যেটা সত্যিই জ্যাম কিনা। তখন মাস্টার যেসব পাথর নেয় সেগুলো সবই নকল হয়ে যায়, কিন্তু ইউনা যে পাথর বেছে নেয় সেটা আসল জ্যামস্টোন হিসেবে পাওয়া যায়। তখন তারাও অবাক হয়ে যায় আর বলে, ইউনার কারণে কোম্পানির ক্ষতির বদলে জিয়াগের তো আরও লাভ হয়েছে। এরপর যারা এই নিলাম পাঠিয়েছিল সে যখন এইসব দেখে তখন সে স্পষ্ট জানিয়ে দেয় সে জ্যাম দেবে না, যদি দেয় তাহলে মাইনিং রাইটস দেবে। ইউনা তাকে বোঝানোর চেষ্টা করে, তবু সে রাজি হয় না। তখন মিস্টার ইয়াংয়ের দাদাজি এসে চিৎকার করে, এখানে এমন কি হচ্ছে? তারপর সে সবার সামনে নীল ডাউন হয়ে ইউনার কাছে ক্ষমা চায় এবং তার নাতিকেই বলে, তুমি ওর কাছে ক্ষমা চেয়েও, ও আমার জীবনদাতা। তারপর সেও ইউনার কাছে ক্ষমা চায়। এরপর ইউনার সাথে জিয়াগের ক্ষমা চায়, কারণ সে তো তার স্বামী। এই সব ঘটনা দেখে সবাই কৌতূহলী হয়ে ওঠে যে এই মেয়ে কে, যে মিস্টার ইয়াংয়ের মতো বুড়ো লোকও তাকে এত শ্রদ্ধা করে। জিয়াগের আন্টি এইসব দেখে তার আঙ্কেলকে বলে, এইসব কি হচ্ছে, তোমার কোথায় যেতেছে এই মেয়ে এত সমর্থন? তারপর আঙ্কেল তাকে থাপ্পড় দেয়। এরপর মিস্টার ইয়াং ঘোষণা করে, ইউনা আর তার স্বামী যে জ্যামস্টোন বেছে নিয়েছে তারা সেটি নিয়ে যেতে পারবে, কারণ তারা নিজেরাই তাদের প্রতিভায় জিতেছে। এই কথা শুনে জিয়াগ ও ইউনা আনন্দিত হয়। এরপর তারা যখন সেখান থেকে যেতে চায় তখন আঙ্কেল তাদের থামিয়ে বলতে থাকে, জিয়াগ হু পরিবার সামলাতে পারবে না, কারণ সে একজন প্রতিবন্ধী আর খুব শীঘ্রই সে মারা যাবে, তাই কোম্পানি অন্য কারোর হাতে দেওয়া উচিত। আন্টিও বলে, হ্যাঁ, শেষ পর্যন্ত কিভাবে এমন একজন প্রতিবন্ধীকে কোম্পানি পরিচালনার দায়িত্ব দেওয়া যেতে পারে। তারপর জিয়াগ নিজের আঙ্কেল আর আন্টির সামনে দাঁড়ায়, আর সবাই সেটা দেখে শক হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, তুমি কিভাবে দাঁড়াতে পারলে? তখন জিয়াগ বলে, আমি তো অনেক আগেই ভালো হয়ে গেছি। আঙ্কেল বলে, তাহলে তুমি কেন হুইল চেয়ারে ছিলে? জিয়াগ বলে, আমি শুধু অলস ছিলাম, বিশ্রাম নিচ্ছিলাম। তখন আঙ্কেল চিৎকার করে বলে, তুমি আমাদের সবাইকে এতদিন ধরে মিথ্যা বলছিলে। এরপর জিয়াগ আর ইউনা সেখান থেকে চলে যায়, আর জিয়াগের অ্যাসিস্ট্যান্ট আঙ্কেলকে হুইল চেয়ারে বসিয়ে দিয়ে বলে, এখন এইটাতে আপনি বসুন। তখন আঙ্কেল খুব রেগে যায় আর বলে, তোমাদের মারা যেতে হবে। এরপর ইউনা আর জিয়াগ যখন গাড়িতে বসতে যাবে তখন ইউনার গৃহকর্মী লক্ষ্য করে কোনো লোক তাদের ফলো করছে। তখন সে তাকে খুঁজতে বের যায়, আর ইউনা তার চোখের শক্তি দিয়ে সবকিছু পরীক্ষা করতে থাকে। জিয়াগ তাকে জিজ্ঞেস করে, কিছু হয়েছে কি? ইউনা বলে, না, কিছু হয়নি। এরপর তারা যখন গাড়িতে বসে যাচ্ছিল তখন পথে তাদের গাড়িতে আগুন লেগে যায়। এরপর আমরা আঙ্কেলকে দেখি, যেখানে মাস্টারকে ভালো খবর দিতে থাকে ইউনা আর জিয়াগ দুজনেই গাড়িতে মারা গেছে। তখন মাস্টার এই কথা শুনে খুশি হয়। আঙ্কেল বলে, তারা গাড়িতে পুরোপুরি পুড়ে মারা গেছে। মাস্টার, এটা তোমার অসাধারণ ক্ষমতার কারসাজি, তুমি সত্যি অসাধারণ। এখন পুরো হু পরিবার আমার হবে। এই কথা বলে আঙ্কেল খুব খুশি হয়। ঠিক তখনই জিয়াগ আর ইউনা সেখানে এসে পড়ে, আর জিয়াগ বলে, মাফ করবেন আঙ্কেল, আপনাকে হতাশ করার জন্যে। তাদের দেখে আঙ্কেল আন্টি অবাক হয়ে যায়। তখন সেই লোক জিজ্ঞেস করে, তোমরা কিভাবে বেঁচে গেলে? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি, যখন গাড়িতে আগুন লাগছিল সেই সময় ইউনা জিয়াগ আর তার অ্যাসিস্ট্যান্টকে ম্যাজিকের মাধ্যমে বের করে এনেছিল, তাই তারা সহজেই বেঁচে যায়। তখন সেই মাস্টার বলে, তুমি কি মনে করো শুধু তুমি ম্যাজিক ব্যবহার করতে পারো? এই বলে সে নিজের ম্যাজিক শক্তি দিয়ে ইউনাকে মারতে যায়, কিন্তু ইউনা হঠাৎ গায়েব হয়ে যায়। তখন সেই মাস্টার তাকে খোঁজার জন্য নিজেও অদৃশ্য হয়ে যায়। পরবর্তীতে সে ইউনার সামনে আসে তার সঙ্গে লড়াই করার জন্য। এরপর সে তার সম্পূর্ণ ম্যাজিক শক্তি ইউনার উপর প্রয়োগ করতে থাকে, কিন্তু সে ইউনার কিছুই করতে পারে না। ইউনা শুধু নিজের চোখের শক্তি ব্যবহার করে তাদের শাস্তি দেয়। তখন জিয়াগের আঙ্কেল আন্টি এই অতি প্রাকৃতিক শক্তি সহ্য করতে পারে না, আর তারা সেখানেই মারা যায়। এরপর একটা বড় বিস্ফোরণ ঘটে, যার মধ্যে মাস্টারও মারা যায়। তখন ইউনা বুঝতে পারে যে এটা শুধু এই মাস্টারের কাজ না, এর পিছনে অন্য কারোর হাত আছে, যার পরিচয় এখন তাদের বের করতে হবে। এরপর আমরা দেখি ইউনা এবং জিয়াগ একসঙ্গে লাঞ্চ করতে যায়। তখন ইউনা নিজের হতে জিয়াগকে খাইয়ে দিচ্ছিল। ঠিক তখনই ইউনার সাথে দেখা করতে তার বড় বোন আসে।
তখন ইউনা বুঝতে পারে এই সব কিছুর পেছনে বড় বোনের হাত রয়েছে। তার বড় বোন খুব ভালোভাবে কথা বলছে এবং বলে, আমি এখন থেকে এখানেই থেকে যাব। তারপর ইউনার বড় বোন জিয়াককে একা দেখে তাকে প্রভাবিত করার চেষ্টা করে, কিন্তু তাকে সে মোটেও প্রভাবিত করতে পারে না। তখন সে বলে, মনে হয় তুমি আমার বোনের জন্য খুবই রয়্যাল। সে বলে, অবশ্যই, আমার হৃদয় সবসময় আমার স্ত্রীর জন্য। এরপর জিয়াক ইউনাকে দেখতে তার রুমে আসে, কিন্তু ইউনা তখন ঘুমিয়ে থাকে। সে ভাবে এত দ্রুত ঘুমিয়ে পড়েছে। তারপর সে তাকে হাসি মুখে দেখে এবং তার কপালে চুমু দেয়। তখন সে সেই হৃদয়াকৃতির লকেটটা পায়। তখন সে ভাবে, এটা কি? পরবর্তী দৃশ্যে আমরা দেখি ইউনার গৃহকর্মী তাকে জিজ্ঞেস করে, মাস্টার, আপনি গর্ভবতী, তাহলে কেন আপনি আপনার স্বামীকে বলছেন না? ইউনা বলে, সে শুধু একজন সাধারণ মানুষ, আমি তাকে এসব বললে ঝামেলা বাড়বে, তাই আমি চাই না। তারপর ইউনা তার গৃহকর্মীকে জানায়, তার যে বড় বোন এই সব কিছুর পেছনে সে আছে, তাই তার উপরে নজর রেখো। এরপর আমরা দেখি জিয়াক এই ব্যাপারে গভীর চিন্তায় মগ্ন। ইউনা কি হয়েছে, সে আজকাল আমার থেকে দূরে থাকে? সে অসুস্থ হয়ে পড়েনি তো? তারপর আমরা দেখি সেই বড় বোন আবার জিয়াকের কাছে আসে। জিয়াক বুঝতে পারে সে তাদের সম্পর্ক খারাপ করার জন্য এসব করছে। সে তাকে মোটেও গুরুত্ব দেয় না। তারপর সব অনেক ড্রিঙ্ক করে ইউনার রুমে যায় এবং বলে, আমি চাই আমরা সারা জীবন একসঙ্গে থাকি। তো আমরা থাকবো না? ইয়োনা বলে, অবশ্যই থাকবো। তারপর জিয়াক তাকে বলে, আমি তোমার জন্য একটা খুব বড় ওয়েডিং প্ল্যান করেছি। যখন তাদের বিয়ের অনুষ্ঠান চলছিল, তখনই হঠাৎ সেই বড় বোন আসে তাদের বিয়ের অনুষ্ঠান নষ্ট করার জন্য। তখন সমস্ত মেহমান সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেখানে একটি ছুরি চলে আসে, যা জিয়াকের গায়ে লেগে যায়। সে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। তখন ইয়োনা বড় বোনের ওপর আক্রমণ চালায়। তবে সে বলে, এই তোমার সেই জীবন সঙ্গিনী, তাই না? এখন সে আর বাঁচবে না। তারপর জিয়াক সেই হৃদয় আকৃতির লকেটটা দেখে। সেটার উপরে তার রক্ত পড়তেই বড় একটা ফুল হয়ে যায়। সে বলে, এখন এটা কাজ করছে। তখন ইউনা বুঝতে পারে এবং বলে, তুমি আমার জন্য এসব করছো কেন? আমার জন্য সাধনা করা এত জরুরি না। তুমি যেভাবে করছো তাতেই আমি খুশি। জিয়াক বলে, না, আমি জানি আমার স্ত্রী কোনো সাধারণ মানুষ না, সে অমর হতে চায়। যদি আমার মৃত্যুর মাধ্যমে তোমার সাহায্য হয়, আমি তা করব। ইয়োনা বলে, তুমি এইভাবে যেতে পারবে না, আমাদের বাচ্চাও আসছে, তুমি তাকে দেখো নাই। জিয়াক বলে, আমি বুঝতে পারছি, এটা ঈশ্বরের ইচ্ছা, তুমি তার খেয়াল রেখো, ভালো থেকো। এই কথা বলার পর সে মারা যায়। ইয়োনা তার জন্য কান্না করতে থাকে, আর এই সব কিছু ইয়োনারও বড় বোন দেখছে। এরপর আমরা দেখি ইয়োনা তার মাস্টারকে দেখতে পায়। সে বলে, তোমার সাধনা ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে, শুধু তোমার শেষ পরীক্ষা ছিল, যেটা তোমরা দুজনেই পেরেছ, এবং এটা প্রমাণ করেছ তোমরা একে অপরের জন্যই তৈরি। এরপর ইয়োনা তার শক্তির সাহায্যে বড় বোনকে শাস্তি দেয় এবং ম্যাজিক দিয়ে তাকে মেরে ফেলে। সবশেষে জিয়াক ইয়োনার কাছে আসে। ইয়োনা বলে তার মাস্টারই তাকে ঠিক করেছে। এরপর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, এখন থেকে সবসময় আমরা একসঙ্গে থাকব, আর কখনোই আলাদা হব না। এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামা স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।